আমার শ্বশুর বাড়িতে একটা প্রথা ছিল যে নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তার স্বামীর আগে তার দেবরের সঙ্গে ওই নতুন বউটাকে শারীরিক সম্পর্ক করতে হবে। আমার বাবা মা অনেক আশা নিয়ে নবীনের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, এটা ভেবে যে সেই বাড়িতে গেলে আমি খুব সুখে থাকবো, কারণ আমার শাশুড়ির 2 ছেলে ছিল এবং তারা জমিদার পরিবার থেকে বিলং করত। তাদের অনেক জমি জায়গা ও সম্পত্তি ছিল, কিন্তু আমার বর পড়াশোনা করে চাকরি করতে চেয়েছিল, তাই সে বাইরে থেকে পড়াশোনা করে একটা প্রাইভেট অফিসে চাকরি জয়েন করেছিল। আমার বড় জমি জায়গা দেখাশোনা ও চাষ কাজে কোনো ইন্টারেস্ট ছিল না। তাদের জমি জায়গা দেখাশোনা কাজ আমার দেবর করত। বিয়ের প্রথম দিন রাতেই আমার বরের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে এলাম তখন মুখে ঘোমটা টেনে নবীনের অপেক্ষায় বসেছিলাম। তারপর সে যখন ঘরে এসে আমাকে একটা সুন্দর সোনার হার উপহার দিয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম। আমি যেহেতু গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম, তাই সে আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল এবং সে আমাকে বিয়ে করার পরে নিজেকে ভাগ্যবান মনে করেছিল। কিন্তু আমি জানতাম না যে বিয়ের দিন রাতেই আমি বিধবা হয়ে যাব। নবীন যখন ফুলশয্যার রাতে আমার কাছে এসেছিল তখন আমার হাত দুটো ধরা মাত্রই তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যায় এবং সে বুকে ব্যথা নিয়ে ছটফট করতে করতেই বিছানা থেকে নিচে মেঝেতে পড়ে যায়। ওই সময় আমি বরকে ওই অবস্থায় দেখে এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে বরকে জড়িয়ে ধরে তাকে কাছে জানার চেষ্টা করছিলাম যে সে কেন এরকম করছে, তার কি হয়েছে। আমি তখনও ভাবতেই পারিনি যে বর আমাকে ছেড়ে চলে যাবে। ফুলশয্যার রাতে বরকে ওই অবস্থায় দেখে আমি বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। তখন না পেরে চিৎকার চেঁচামেচি করে বাড়ির লোকজনদের ডেকেছিলাম, কিন্তু সে এক নিমিষে আমাকে ছেড়ে চলে যায়। আমার শাশুড়ি ও দেবর যখন ঘরের ভিতরে আসে তখন আমার বরের আর জ্ঞান ছিল না। আমার চোখের সামনেই সবকিছু ঘটেছিল, তাও আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে বর এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। বরের ওইরকম অবস্থা দেখে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। তারপর বরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর ডাক্তারে আমার বরকে দেখে মৃত ঘোষিত করে দেয়। বর যখন আমাকে ছেড়ে চলে যায় তারপর আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারাদিন বরের ছবি দেখে চোখে জল ফেলতাম আর নিজেকেই দোষী মনে করতাম। এটা ভেবে যে আমি তার জীবনে এসেছিলাম যার জন্যই সে আমাকে ছেড়ে চলে গেছে। বরের মৃত্যুর পরে আমার কিছুই ভালো লাগতো না। সারাদিন ঘরে একটা কোনায় চুপচাপ বসে থাকতাম, কারো সঙ্গে কথা বলতেও ভালো লাগতো না। তারপর বরের মারা যাওয়ার 11 দিন পরে একদিন আমার শাশুড়ি ও দেবর আমার ঘরে এসে বলল, বৌমা, তুমি এইভাবে কতদিন আমার ছেলের বিধবা হয়ে থাকবে? এবার তোমার সময় এসেছে। আমি তখন আশ্চর্য হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, মা, আপনি কি বলতে চাইছেন? আমার শাশুড়ি তখন বললেন, তোমাকে এবার বিয়ে করতে হবে। তুমি এখনো কুমারী হয়ে আছো, তোমার কুমারিত্ব কাটাতে হবে এবং আমাদের বাড়িতে এটা একটা অনেক বড় প্রথা। এই প্রথাটা অনেক আগে থেকেই চলে আসছে। এই প্রথা অনুযায়ী আমাদের বাড়ির বউরা বা মেয়েরা কোনোদিন বিধবা হয়ে থাকে না। যদি আমাদের বাড়ির কোনো বউ বিধবা হয়ে যায় এবং সেই বাড়িতে যদি দেওর বা ভাসুর থাকে তাহলে ওই বিধবা মেয়ের বিয়ে দেওয়া হয় দেবর কিংবা ভাসুরের সঙ্গে। তাই তোমার তো দেবর আছে, মানে আমার ছোট ছেলে বারুণের সঙ্গে তোমার বিয়ে দেব। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে শাশুড়িকে বললাম, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমার স্বামীর ও আপনার ছেলের মারা যেতে মাত্র 11 দিন হয়েছে আর আপনি তার মধ্যেই আমার বিয়ের কথা বলছেন? আমি এসব কোনো প্রথা মানি না আর আমি আপনার ছোট ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি নবীনকেই ভালোবাসতাম, তাই আমি তার বিধবা হয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমি বারুণকে বিয়ে করতে রাজি নই। আমার শাশুড়ি তখন অনেক রেগে গিয়ে বললেন, এত ভদ্রভাবে তোমাকে বলছি, তাই তুমি বেশি আশকারা পেয়ে যাচ্ছ। আমার কথা কান খুলে শোনো, এটা আমাদের বাড়ির প্রথা এবং এই প্রথা তোমাকে মানতেই হবে।
তোমার তো আমার পা ধুয়ে জল খাওয়া উচিত, কারণ আমি তোমাকে উদ্ধার করছি আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে। না হলে অন্য কোথাও থাকলে তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিত। আমি তো তোর জীবনটাকে আবার সাজিয়ে দিতে চাইছি আমার বারণের সঙ্গে বিয়ে দিয়ে। না হলে তোর মতো অলক্ষিণীকে কখন আমি এই বাড়ি থেকে বের করে দিতাম। তুই তো আসতে না আসতেই আমার ছেলেকে খেয়ে নিলি। তা সত্ত্বেও আমি এই প্রথার খাতিরে আমার ছোট ছেলের তোর সঙ্গে বিয়ে দিয়ে তার বলিদান দিতে চাইছি। কে জানে যে তুই আমার এই ছেলেটাকেও খেয়ে নিবি। তা সত্ত্বেও আমি তোর বিয়ে দিতে চাইছি, আর এটা আমি তোকে আদেশ দিচ্ছি আগামী 2 দিনের মধ্যেই আমার বারণের সঙ্গে তোর বিয়ে হবে। শাশুড়ি মা তো আমার কোনো কথাই শুনতে রাজি হননি। একে তো আমি নবীনের মারা যাওয়ার শোকে আধমরা হয়েছিলাম, আর ওদিকে আমার শাশুড়ির আদেশ শুনে আমি তো জ্যান্ত লাশ হয়ে গিয়েছিলাম। তার পরের দিন সকালে যখন আমার বাবা মাকে ডাকা হয় তখন তারাও এই বিয়েতে রাজি ছিল। এমনকি আমার বাবা মায়ের বলার পরেও যখন এই বিয়েতে রাজি ছিলাম না, তখন আমার মা তো পার্সোনালভাবে আমাকে বলেছিল সমস্ত জমি জায়গা তো এবার তোর দেবরের নামে হবে। ও জমি জায়গার দেখাশোনা তো তোর দেবর আগে থেকেই করে, এবং তোর দেবরকে দেখে তো একজন দায়িত্বশীল পুরুষ মনে হয়, এবং সে দেখতে শুনতেও ভালো। তাহলে তার সঙ্গে তোর বিয়ে করতে ক্ষতি কি আছে? ভালোই তো হবে। আর এমনিতেও নবীন আর বারণের মধ্যে পার্থক্য কি আছে? যেমন নবীন তেমনি তার ভাই বারণ। এমনিতেও আমরা যদি তাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাই তাহলে তো লোকে এটাই বলবে যে এই মেয়েটা অলক্ষিণী, কারণ বিয়ের প্রথম রাতেই নিজের স্বামীকে খেয়ে নিয়েছে, আর এই কারণে তোকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তাই এটা খুব ভালো সুযোগ আছে। তো শাশুড়ি নিজে থেকেই চাইছে তার ছোট ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে, তাই এই বিয়েটা তোকে করতেই হবে। আমরা এত ভালো সুযোগ ছাড়তে পারবো না। আমার দিব্যি রইল তুই এই বিয়েতে কোনো বাধা দিবে না, এবং বারণের সঙ্গে বিয়ে করে তুই এখানেই সংসার করবি। আমার নিজের বাবা নাই তো আমার কষ্ট বুঝতে চায়নি, তাহলে আমার শাশুড়িও দেবর কি করে বুঝতো? আমার নিজের বাবা মা ভেবেছিল আমি যদি আবার তাদের সঙ্গে বাড়ি ফিরে যাই তাহলে হয়তো চিরকালের মতো তাদের মাথায় বোঝা হয়ে যাব। এই কারণে তারা আমার দায়িত্ব শাশুড়ির হাতে দিয়ে আমাকে একা রেখে বাড়ি ফিরে গেছিল। তারপর দেবরের সঙ্গে বিয়ের আগের দিন রাত্রিবেলা আমার সঙ্গে যা হয়েছিল সেটা শুনে আপনাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। সেদিন রাত্রিবেলা যখন আমি শাশুড়িকে বলে দিয়েছিলাম যে আমি কোনো মতেই দেবরকে বিয়ে করব না, তখন আমার দেবর শাশুড়িকে বলেছিল, মা একে কিভাবে লাইনে নিয়ে আসতে হবে, তুমি আমার উপরে ছেড়ে দাও। তারপর শাশুড়ি দেবরকে বলল, ঠিক আছে তুই ব্যাপারটা দেখে নিস। তারপর দেবর শাশুড়ির সামনেই আমার হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমার কাপড় চোপড় ছিঁড়ে খুঁড়িয়ে আমার উপরে মারধর করে আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিল। এমনকি আমার গালে এমনভাবে থাপ্পড় মেরেছিল যে আমার পুরো চেহারার রক্তের ছাপ পড়ে গেছিল। সেদিন আমার এটা বুঝতে বাকি ছিল না যে আমার দেবর মানুষরূপে একজন শয়তান ছিল। তার পরের দিন আমাকে বাধ্য হয়ে দেবরের সঙ্গে বিয়ে করতে হয়েছিল। আমার শাশুড়ি জোর জবরদস্তি দেবরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। এমনকি আমি যখন বাবা মাকে ফোন করে এটা বলেছিলাম যে দেবর আমার উপর মারধর করেছে, তখন মা বলেছিল আমি যাতে সব কিছু সহ্য করে ওই বাড়িতেই থাকি, কারণ ধৈর্য ধরে থাকলে আমি নাকি একদিন তার ফল পাবো, এবং বারণ একদিন না একদিন আমাকে মন থেকে ভালোবাসা দেবে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে আমি কি কারণে ধৈর্য ধরে সব কিছু মুখ বুজে সহ্য করে থাকবো। আমি তো কোনো দোষ করিনি, কিন্তু আমি এই কথাগুলো আমার নিজের বাবা মাকে তো বোঝাতে চাইনি। আমার বাবা মা সব কিছু জানার পরেও একটাই কথা বলেছিল, আমি যাতে সহ্য করে ওই বাড়িতেই থাকি।
তাই আমি আমার সমস্ত ঘটে যাওয়া সমস্ত কিছু আমার বাবা মাকে বলা বন্ধ করে দিয়েছিলাম। তাদেরকে বলে আর কোনো লাভ ছিল না, কারণ তারা শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছিল। পরের দিন দেবরের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যখন ঘরের মধ্যে মুখে ঘোমটা দিয়ে বসেছিলাম, তখন ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। কারণ আগের দিন রাতেই আমি বুঝে গিয়েছিলাম সে মানুষ নয়, একটা জানোয়ার। এবং আমি জানতাম সে আজকে রাতেও আমার সঙ্গে কিছু না কিছু খারাপ করবে। কিছুক্ষণ পরে দেবর যখন ঘরের ভিতর ঢুকে পড়ল, তখন ভয়ে আমার হৃদয় স্পন্দন আরো বেড়ে গেল। তারপর সে কাছে এসে একটা মুচকি হাসি হেসে আমার মুখ থেকে ঘুমটা সরিয়ে দিয়ে আমাকে বিছানায় জোরে ঠেলে দিয়ে যখন জামা কাপড় আমার শরীর থেকে সরাতে শুরু করলো, তখন আমি তার হাতে পায়ে ধরে বললাম আমাকে যাতে ছেড়ে দেয়, কারণ আমি তাকে নিজের স্বামীর রূপে গ্রহণ করতে পারিনি। আমি তো নবীনকে ভালোবাসতাম। তারপর আমার মুখে নবীনের নাম শুনতেই সে চুলের মুঠি ধরে আমার গালে চড়াতে শুরু করলো এবং বলল, তুই এখন আমার বউ, তুই লজ্জা করে না একটা পরপুরুষের নাম নিজের মুখে উচ্চারণ করতে? আমি তখন না পেরে তাকে বললাম যে সে পরপুরুষ নয়, নবীন আমার স্বামী ছিল। তার আগে নবীন তোমার দাদা ছিল, তাই সে কোনোদিনই আমার কাছে পরপুরুষ নয়, হতে পারে না। তারপর সে আমাকে বলল, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করার শাস্তি এবার তুই পাবি। তারপর সে জোরে জবরদস্তি একটা হিংস্র পশুর মতো আমার পুরো শরীরে দাঁতের কামড় বসিয়ে আঘাত করেছিল। শাশুড়ি ও দেবর মিলে আমার পুরো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। সারা জীবন আমাকে দিয়ে বাড়ির কাজ করাতো এবং তাদের খাওয়া দাওয়ার পরে আমাকে খেতে দিত। এমনকি শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলে, হুমকি দিত যে আমার ছেলেকে এইভাবেই খুশি রাখবি, আমার ছেলেকে খুশি রাখার দায়িত্ব তোর। দেবর তো কোনোদিন আমাকে নিজের স্ত্রী মনে করেনি, সে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাকে বিয়ে করেছিল। সেদিন রাত্রিবেলা আমি নিজের ঘরে বসে নবীনের ছবি দেখে চোখের জল ফেলে এটাই ভাবছিলাম, ভগবান কেন তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল? বিয়ের আগে তো সে একদম সুস্থ সবল ছিল, তাহলে হঠাৎ করে তার সঙ্গে এমন কি হয়েছিল? নবীন সেদিন আমাকে দেখতে গেছিল, সেদিন পার্সোনালভাবে আমার সঙ্গে কথা বলেছিল এবং সেদিন আমার হাত ধরে বলেছিল সে নাকি আমাকে খুব পছন্দ করে এবং আমাকে খুব সুখে রাখবে, কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দেবে না। নবীনের সেই কথাগুলো মনে করে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছিল। ঠিক ওই সময় ঘরের দরজা খুলে মাতলামো করতে করতে দেবর ঘরের ভেতরে ঢুকে পড়লো। ঘরের ভিতরে ঢোকা মাত্রই তাকে দেখে তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তখন সে হাত দিয়ে ইশারা করে আমাকে নিজের কাছে ডাকলো। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। তখন সে বলল, আমার শরীর থেকে জামা কাপড় খুলে দে। আমি যখন তার শরীর থেকে জামা কাপড় খুলে দিলাম, তখন সে আবার আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে দিল। আমি যখন তাকে বাধা দিতে গেলাম, তখন সে আমার গলা টিপে ধরে বলল, আমাকে কোনো কাজে বাধা দিবি না, বিশেষ করে আমি যখন নিজের চাহিদা ও শখ পূরণ করব তখন। তারপর সে নিজের প্যান্ট থেকে বেল্টটা খুলে দিয়ে বলল, তুই আমাকে বাধা দিবি? এটা শাস্তি এবার তোকে পেতেই হবে। আমি প্রত্যেক দিন তোর নকরা দেখি। তারপর সে নিজের প্যান্ট থেকে বেল্টটা খুলে দিয়ে আমার শরীরে আঘাত দিতে শুরু করলো। তারপর সে আমার উপরে মারধর করার পরে মাতলামো করতে করতেই ঘর থেকে বেরিয়ে চলে গেছিল। তার চলে যাওয়ার পরে আমি আয়নার সামনে বসে নিজের শরীরের আঘাত দেখে অনেক কেঁদেছিলাম। শরীরের প্রত্যেকটা জায়গা চিরে গিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আসার মতো হয়েছিল। ওই সময় গায়ের জামা কাপড় খুলে দিয়ে নিজের আঘাতে নিজের হাতেই মলম লাগিয়েছিলাম। তখন জ্বালা ও যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি যখন শাশুড়িকে এই কথাগুলো বলতাম, তখন সে আমার কোনো কথাতে গুরুত্ব দিত না। সে আমাকে বলতো,
তুই নিশ্চয় তোর স্বামীকে খুশি রাখতে পারিস না, যার জন্য তোর স্বামী তোর উপরে মারধর করে। আমার শাশুড়ি নিজের একজন মহিলা হয়েও আমার কষ্ট বুঝতো না। সে তো প্রত্যেকটা ব্যাপারেই আমাকেই দোষারোপ করতো, তার ছেলেকে তো কিছুই বলতো না। এইভাবে প্রায় 4 মাস কেটে যাওয়ার পরে আমি যখন শাশুড়ি ও দেবরের জন্য রান্নাঘরে চা করছিলাম, তখন তাদের দুজনের কথা শুনতে পেয়েছিলাম। তাদের দুজনের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আসলে ওই সময় আমার দেবর শাশুড়িকে বলছিল, মা, তোমার কথা শুনে আমি বৌদিকে বিয়ে করেছিলাম, কারণ আমাদের বাড়ির যেহেতু একটা প্রথা ছিল, তাই আমি তোমার কথা শুনে বৌদিকে বিয়ে করেছিলাম। কিন্তু আমি বৌদিকে কোনোদিনই পছন্দ করতাম না, তাই আমি নিজে পছন্দ করেও দেখাশোনা করে কোনো ভালো মেয়েকে বিয়ে করতে চাই। ওই সময় আমার মনে এটা বিশ্বাস ছিল যে শাশুড়ি নিশ্চয় তার ছেলের এই সিদ্ধান্তে রাজি হবে না। কিন্তু আমি তো শাশুড়ির কথা শুনে অনেক আশ্চর্য হয়ে গেছিলাম। উনি তখন দেবরকে বললেন, আমি তো বাধ্য হয়ে ওই অলক্ষিণীর বিয়ে তোর সঙ্গে দিয়েছিলাম শুধুমাত্র এই প্রথাটা মানতে হবে বলে, না হলে তো ওই অলক্ষীকে আমি কখন এই বাড়ি থেকে বের করে দিতাম। ওই মেয়েটা তো আসতে না আসতে আমার বড় ছেলেকে খেয়ে ফেলেছে, কিন্তু এবার তোর কথা মতো সব কাজ হবে। তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এই বিয়েতে বাধা দিত, নিজের দাদার বিধবার সঙ্গে বিয়ে করতে রাজি হতো না, কিন্তু তুমি আমার কথা শুনে আমার মান সম্মান রক্ষার জন্য ওই অলক্ষিণীকে বিয়ে করেছিলে, আর এই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, এবার তোমার পছন্দের খেয়াল রেখে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। আমার পরিচিত একজন আছে, সে আমাকে ভালো মেয়ের খোঁজ দিতে পারবে। আগামী 7 দিনের মধ্যেই আমি খোঁজ লাগিয়ে নেব। শাশুড়ির কথা শুনে আমার দেবর খুব খুশি হয়েছিল। তারপর দেবর তার মাকে বলল, আচ্ছা মা, আমার দ্বিতীয় বিয়ের আগে বৌদির কি ব্যবস্থা করব? আমার শাশুড়ি তখন বলেছিল, ওকে এই বাড়ি থেকে বের করে দিব। শাশুড়ি ওই কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়েছিল। উনি কিভাবে আমার সঙ্গে এরকম করতে পারেন? কারণ আমি তো কোনোদিন দেবরের সঙ্গে বিয়ে করতে চাইনি। আমি তো বরের বিধবা হয়ে চিরকাল কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি জোর জবরদস্তি দেবরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। তারপর এখন উনি নিজেই বলছিলেন যে তার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে নাকি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। ওই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব, কারণ আমার বাবা মা বলেছিল আমার সঙ্গে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি যাতে কোনোদিন শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি না যাই। তাই আমার সঙ্গে যা হয়েছিল আমি সব কিছু মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তো তারা আমাকে বাড়ি থেকে বের করার কথা বলছিল, যেটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। তাই 7-8 দিন পরে যখন শিখা আমাদের বাড়িতে এসেছিল তার বাবা মায়ের সঙ্গে, তখন আমি চেষ্টা করেছিলাম আমার ব্যাপারে সব কিছু সত্য কথা বলে দিতে, কিন্তু আমি শিখাকে বলতে পারিনি। শিখা হচ্ছে সেই মেয়েটি, যে মেয়েটির সঙ্গে আমার শাশুড়ি তার ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন সেদিন। কিন্তু আমার শাশুড়ি আমাকে বলেছিলেন আমি যাতে শিখার ও তার বাবা মায়ের সামনে যাতে না যাই, কিন্তু তাও আমি চা ও নাস্তা নিয়ে শিখা ও তার বাবা মায়ের সামনে গেছিলাম। তখন কিন্তু আমার শাশুড়ি আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন চোখ দিয়ে তারা আমাকে খেয়ে ফেলবে। আসলে আমি শিখার বাবা মায়ের সামনে এই জন্য গেছিলাম যাতে তারা জানতে পারে যে আমিও এই বাড়িতে বউ হিসেবেই থাকি। তখন শিখার বাবা মা আমাকে দেখা মাত্রই আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল যে এই মেয়েটি কি নবীনের বিধবা, এবং এই মেয়েটির সঙ্গে কি আপনাদের প্রথা অনুযায়ী আপনার ছোট ছেলে বারুণের সঙ্গে বিয়ে দিয়েছেন? আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম শিখার বাবা মায়ের কথা শুনে, কারণ শিখার বাবা মা সব কিছু জানতো যে আমার শাশুড়ি দেবরের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু শাশুড়ি শিখার বাবা মাকে মিথ্যা কথা বলেছিল যে শুধুমাত্র তাদের বাড়িতে ওটা অনেক পুরানো প্রথা ছিল, যেটা তাদের বংশ পরম্পরায় চলে আসছে, তাই ওই প্রথা অনুযায়ী আমার সঙ্গে বারুণের বিয়ে দিয়েছেন। কিন্তু
বারুণের সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। শিখার বাবা মা তো ভেতরের কথা কিছুই জানতো না যে দেবর আমাকে মারধর করে, আমার জোর জবরদস্তি করে সম্পর্ক করত। আমার শাশুড়ি শিখার বাবা মাকে মিথ্যা কথা বলেছিল যে তারা শুধু তাদের প্রথা অনুযায়ী আমার সঙ্গে দেবরের বিয়ে দিয়ে দিয়েছেন যাতে আমি সধবা হয়ে থাকতে পারি। তার মানে আমার শাশুড়ি সব কিছু জেনে শুনে যে তার ছেলে একটা শয়তান, তা সত্ত্বেও আমার শাশুড়ি আর একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করতে চলেছিল। সেদিন শিখার বাবা মাও তো শিখা আমাদের বাড়িতে এসেছিল বিয়ের দিন ঠিকঠাক করার জন্য। সেদিন আমি ভেবেছিলাম শিখার হাতে লুকিয়ে একটা চিঠি দিব। ওই চিঠির মধ্যে আমার দেবর ও শাশুড়ির ব্যাপারে সব কিছু সত্য কথা লিখে দিয়েছিলাম, যে তারা কিভাবে আমার ওপর শারীরিক ও মানসিক দিক দিয়ে অত্যাচার করে। তারপর শিখা যখন বাথরুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল, তখন আমি সুযোগ বুঝে শিখাকে চোখে চোখে ইশারা করে বলেছিলাম আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন শিখা আমাকে বলেছিল, বৌদি তুমি আমাকে লুকিয়ে চোখে চোখে ইশারা করেছিলে কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি কিছু বলতে যাব, ঠিক ওই সময় দেবর আমার পাশে দাঁড়িয়ে বলল, বৌদি তোমার শিখার সঙ্গে কি দরকার? ওই শয়তানকে দেখা মাত্র ভয়ে আমি ডান হাতটাকে পিছন দিকে লুকিয়েছিলাম, কারণ ওই হাতে শিখাকে দেওয়ার জন্য চিঠিটা রেখেছিলাম। দেবর যখন বুঝতে পেরেছিল আমার হাতে কিছু আছে, তখন সে শিখাকে বলল, শিখা তুমি বাথরুমে যাবে তো? তাহলে তুমি এবার বাথরুমে যাও। শিখা তখন আমার দেবরকে জিজ্ঞেস করলো, তোমাদের বাথরুমটা কোন দিকে? তখন আমার দেবর বলল, সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকে ঘুরেই বাথরুম পাবে। তারপর শিখা যখন বাথরুমের দিকে চলে যায়, তারপর ওই শয়তান আমার গলা টিপে ধরে বলল, তোর সাহস কি করে হলো শিখার সঙ্গে কথা বলা? তোকে আগেই বলা হয়েছিল যে তুই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি, তুই লোকজনের সামনে আসবি না। তারপর সে আমার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে খুলে দেখেছিল। আমি সেই চিঠির মধ্যে তাদের ব্যাপারে সব কিছু লিখে রেখেছিলাম। তখন সে চিঠিটা ছেড়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল এবং আমার গলা টিপে বলেছিল, এরপরে যদি কিছু সাহস করিস শিখাকে ও তার বাবা মাকে কিছু বলার, তাহলে তোকে মেরে মাটির ভিতর পুঁতে দিব। তারপর আমি অনেক বেশি ভয় পেয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে দরজার খিলটাকে ভেতর থেকে লাগিয়ে দিয়ে নবীনের ছবি নিজের বুকের মধ্যে লাগিয়ে অনেক কেঁদেছিলাম। ভেবেছিলাম আমার সঙ্গে যা হয়েছে সেটা আমি শিখার সঙ্গে কোনো মতে হতে দিব না, কারণ শিখাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম সে আমার মতোই খুব সহজ সরল মেয়ে ছিল। তারপর সেদিন তারা বিয়ের দিন পাকা করে দেয়। তার আগে তারা আশীর্বাদের দিন ঠিক করে এবং ঠিক 5 দিনের পরেই তারা আশীর্বাদের দিন ঠিক করে ফেলে। 5 দিন পরে যখন শিখা তার বাবা মায়ের সঙ্গে আবার আমাদের বাড়িতে আসে, সেদিন আমি নিজের ঘরের মধ্যে বন্দি ছিলাম। আমার শাশুড়ি ও দেবর আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি কিছু গন্ডগোল করার চেষ্টা করি তাহলে তারা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তাই সেদিন আমি ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম, কারণ আমার আর কিছু করার ছিল না। নিচে সবাই হাসি ঠাট্টা এবং মজা করছিল, আর আমি ঘরে বসে নবীনের জন্য মনে মনে কান্নাকাটি করছিলাম। ঘন্টা 2 পরে হঠাৎ করে পাশের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। মনে হচ্ছিল কেউ যেন সাহায্য চাইছে। আমার ওই সময় মনে হয়েছিল যেন শিখার চিৎকারের আওয়াজ পাচ্ছি। ওই সময় আমি ঘরে বসে না থেকে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। আমি যখন ঘর থেকে বেরোলাম তখন স্পষ্টভাবে শিখার চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু শিখা কেন এইভাবে চিৎকার করছিল? আমি না পেরে তাড়াতাড়ি পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম। তারপর পাশের ঘরের দরজা খুলে দেখতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, কারণ দরজা খুলতেই দেখলাম শিখার গায়ের
ওড়নার নিচে মেঝেতে পড়েছিল এবং আমার দেওর শিখাকে একটা দেওয়ালে চেপে ধরে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিল এবং শিখা নিজেকে আমার দেওরের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। শিখা যখন চিৎকার করতে শুরু করছিল তখন আমার দেওর তার একটা হাত দিয়ে শিখার মুখটাকে চেপে ধরেছিল আর শিখাকে বলছিল, ওর নকরা করার কি আছে, কিছুদিন পরে তো তুই আমার হয়ে যাবি, তাহলে আজকেই আমার সঙ্গে সম্পর্ক করতে অসুবিধা কোথায়? বিয়ের আগেই একটু যাচাই করে দেখে নেওয়া ভালো যে তোমার কুমারিত্ব আছে না নেই। তার অসভ্যতা দেখার পরে ও তার নোংরামের কথা শোনার পর আমি ওই শয়তানটাকে শেখার সঙ্গে এত অসভ্যতা দেখতে না পেরে নিজের পায়ের চটি খুলে দেবরকে মারতে শুরু করেছিলাম। শিখার সঙ্গে যখন আমি অন্যায় হতে দেখেছিলাম তখন আমি নিজেকে আটকে রাখতে পারিনি এবং ভেবে নিয়েছিলাম যেমন করে হোক এই মেয়েটাকে আমার দেবরের হাত থেকে রক্ষা করতেই হবে। এবং শিখাও তখন বুঝতে পেরে গেছিল যে আমার দেবর একজন অসভ্য লোক, সে মেয়েদেরকে হাতের পুতুল মনে করত। আমি যখন তাকে চটি খুলে মারতে শুরু করেছিলাম তখন দেবর শিখাকে জোরে ধাক্কা মেরে দিয়ে আমার গলা টিপে ধরেছিল এবং বলেছিল, তোর এত স্পর্ধা যে তুই আমাকে মারবি? সে যখন আমার গলা টিপে আমাকে আঘাত দিতে শুরু করেছিল তখন শিখার সব কিছু দেখে একটা কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, কারণ সে হয়তো ভাবতেও পারেনি যে তার যার সঙ্গে বিয়ে হবে সে ছেলেটা তাকে এইভাবে আঘাত দেবে। তারপর দেওর আমার গলা টিপে ধরে বলল, আজ তোকেও সেখানে পাঠিয়ে দেব যেখানে আমার দাদাকে পাঠিয়ে দিয়েছি। দেবরের মুখ থেকে সেই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তার মানে আমার দেবর কি বরকে মেরে ফেলেছিল? দেবর তখন বলল, তুই ঠিক ধরেছিস, হ্যাঁ আমি নিজের হাতে দাদার হত্যা করেছি। সেদিন আমার দাদা যখন ফুলশয্যার রাতে তোর ঘরে যাচ্ছিল তোর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, তখন আমি দাদাকে এক গ্লাস দুধ দিয়েছিলাম এবং ওই দুধের মধ্যে আমি একটা ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যেটা দাদা জানতই না। এবং সে যখন দুধটা খাওয়ার পরে তোর ঘরে যায় তখন দাদার বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং বুকে ব্যথা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। আমি দাদাকে এজন্যই মেরেছি কারণ আমার মা তো সবসময় দাদাকেই ভালোবাসতো এবং দাদার অনেক নাম করত। দাদা পড়াশোনায় ভালো ছিল তাই দাদাকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল, আর আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, তাই মা আমাকে চাষবাদের কাজে লাগিয়ে দেয়। এবং আমার মনে একটা হিংসা ছিল যে দাদা সব সময় ভালো জিনিস পায়, এমনকি গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে তুই, আর দাদা তোকেই বিয়ে করেছিল। প্রত্যেকটা ভালো জিনিস আমার দাদা পেয়ে যেত, আর ছোট থেকেই দাদার ব্যবহার করা জিনিস আমাকে ব্যবহার করতে হতো। প্রথমবার যখন তোকে দেখতে গিয়েছিলাম দাদার জন্য, সেদিনই ভেবে নিয়েছিলাম ফুলশয্যার রাত তো আমি তোর সঙ্গে করব, কিন্তু দাদা মারা যাওয়ার পরে তোকে বিয়ে করে যখন তোর সঙ্গে সম্পর্ক করলাম এবং আমার যখন তোর সঙ্গে মন ভরে গেছিল তারপরে আমি শিখাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেবরের মুখ থেকে জঘন্যতম কথা শোনার পর আমার মাথায় যেন রক্ত চেপে যাচ্ছিল। ওই সময় আমি নিজের কষ্টের কথা ভুলে গিয়ে বরের সঙ্গে যেন অন্যায় হয়েছে সেটার কথার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার নিজের ভাই তার দাদার হত্যা করেছিল। সব কিছু শোনার পরে আমি সহ্য করতে না পেরে আমার হাতের কাছে থাকা একটা ফুলদানি দিয়ে ওই শয়তানের মাথায় আঘাত করেছিলাম এবং তার মাথা থেকে যখন রক্ত বেরোতে শুরু হয় তখন সে আমার গলা ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। ওই সময় আমার শাশুড়ি তার ছেলের গালে 2-3টে থাপ্পড় মেরে বলে, আমি এতদিন সাপ পোষেছিলাম যে কিনা নিজের ভাইকেই খেয়ে ফেলেছে, আর এতদিন আমি আমার বৌমাকে দোষারোপ করেছিলাম যে এই বাড়িতে আসা মাত্রই সে আমার ছেলেকে খেয়ে ফেলেছে। আমি তোর সব কথা শুনে নিয়েছি। আমার দেবর তখন তার মাকে মিথ্যা কথা বলে, আবার নিজের জালে
ফাঁসাতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি পুলিশকে ফোন করে তার নিজের ছেলেকে পুলিশের হাতে দিয়েছিল, কারণ সে তার বড় ছেলের হত্যা করেছিল। আমার শাশুড়ি যখন পুলিশকে ডেকে তার ছেলেকে পুলিশের হাতে দিতে চেয়েছিল, তখন কিন্তু আমার দেওর তার মায়ের হাতে পায়ে ধরে বলেছিল উনি যাতে তাকে পুলিশের হাতে না দেন। কিন্তু সেদিন আমার শাশুড়ি তার ছেলের একটা কথাও শোনেনি। আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি এত বড় সত্যি জানার পরেও তার ছোট ছেলেকে ক্ষমা করে দেবে, কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে যেহেতু কিছুই জানতো না, এবং সেদিন যখন দেবর আমার গলা টিপে ধরে তার সত্যিটা বলেছিল, ওই সময় আমার শাশুড়ি দরজার সামনেই দাঁড়িয়েছিলেন এবং উনি সব কিছু নিজের কানে শুনেছিলেন। উনি তার ছোট ছেলেকে খুব বিশ্বাস করতেন, কিন্তু উনি নিজেও ভাবতে পারেনি যে তার ছোট ছেলে তার বড় ছেলের হত্যা করবে। আসলে আমার শাশুড়ি তার ছোট ছেলের সমস্ত ভুল ত্রুটি গুলোকে এড়াতেন, তার খারাপ কাজে কোনোদিন বাধা দিতেন না, যার জন্য বেপরোয়া হয়ে দেবরের যা মনে লাগতো তাই করত, এবং এটার ফল আমার শাশুড়িকে পেতে হয়েছিল। আমার শাশুড়ি যদি দেবরের খারাপ কাজে প্রথম থেকে বাধা দিতেন, তাহলে আজ এই দিনগুলো দেখতে হতো না। তারপর আমার শাশুড়ি নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে চিৎকার করে কাঁদতে শুরু করেছেন। আর ওদিকে শিখা সব কিছু দেখার পরে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিল। তারপরে দেওরের জেলে চলে যাওয়ার পরে শাশুড়ি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে আজকের পর থেকে উনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবেন, আমার কোনো অসুবিধা হতে দেবেন না। সেদিনের পর থেকে আমার শাশুড়ি আমাকে যা ভালোবাসতো, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার সেই রাগী শাশুড়ি আমাকে এতটা ভালোবাসা দেবে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার শাশুড়ির মনে একটা ভালো দিকও আছে। এমনকি আমার শাশুড়ি তার সম্পত্তির কিছু অংশ আমার নামে লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন কোনো ভালো ছেলে দেখে নাকি আমার বিয়ে দিবেন। কিন্তু আমিও শাশুড়িকে বলেছিলাম, আপনি যেহেতু আমাকে মেয়ে মনে করেন, তাহলে আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার সেবা করেই আমার পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি। আমার শাশুড়ি তখন হেসে বলেছিল, তুমি একটা জোয়ান মেয়ে, তোমার এখন একটা জীবন সঙ্গীর দরকার যে তোমার খেয়াল রাখবে, তোমাকে ভালোবাসা দেবে। ওই ঘটনাটা হতে 1 বছর হয়ে গেছিল। ওই 1 বছরে আমরা দুজনে একে অপরের সাহারা হয়ে গেছিলাম। সব কিছু জানার পরে আমার বাবা মা আমাকে বলেছিল, তোর যেটা সঠিক মনে হয় তুই সেটা কর। অত কিছু ঘটে যাওয়ার পরে বাবা মা যখন আমাকে বাড়ি ডেকেছিল, তখন আমি আর তাদের কাছে ফিরে যাইনি, কারণ আমার অসুবিধার সময় বাবা মা আমার সঙ্গ দেয়নি। তাহলে আমার সঙ্গে অত কিছু হয়ে যাওয়ার পরেও আর বাবা মায়ের কাছে ফিরে গিয়ে কোনো লাভ ছিল না। তাই বাবা মা বাধ্য হয়ে আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিল। তাই আমি বাবা মাকে বলে দিয়েছিলাম, শাশুড়ি যেহেতু আমাকে নিজের মেয়ে মনে করে তার সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছেন, তাহলে আমি আমার সারাটা জীবন ওনার সেবাতে লাগিয়ে দেব। কারণ তার 2 ছেলে তার থেকে দূর হয়ে গেছিল, একমাত্র আমি ওনার সাহারা ছিলাম। তাই আমি শাশুড়িকে ছেড়ে কোথাও যাইনি। ওই ঘটনাটা হওয়ার 1 বছর পরেই শাশুড়ি দিলীপের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। দিলীপ ছিল আমার শাশুড়ির বোনপো, এবং সে খুব ভালো ছেলে ছিল। আমার শাশুড়ির বোন যেহেতু খুব গরিব ঘরের বউ ছিল, তাই তাদের সংসারে খুব অভাব ছিল। তাই আমার শাশুড়ি তার বোনকে বলেছিল দিলীপের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলীপকে নিজের জমি জায়গা দেখাশোনা করার দায়িত্ব দেবে, এবং এই প্রস্তাবটা আমার শাশুড়ির বোন ও তার ছেলে মানে দিলীপ, তারা আমার শাশুড়ির এই প্রস্তাব মেনে নিয়েছিল। তারপর দিলীপের সঙ্গে বিয়ে হয়ে আমি ও দিলীপ শাশুড়ির সঙ্গে এখন শাশুড়ির বাড়িতেই আছি। আমি শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসি। দিলীপের সঙ্গে বিয়ে হতে আমার 1 বছর হয়ে গেছে।
আমি আজ মা হতে চলেছি। দিলীপ গরিব ঘরের ছেলে হলেও তার মন অনেক বড়। সে অনেক দয়ালু এবং সে এতটাই শান্ত মনের যে এখন পর্যন্ত আমি তার কোনো রাগ বা অভিমান দেখতে পাইনি। এবং আমার সঙ্গে সঙ্গে সে তার মাসিমাকেও খুব ভালোবাসে, মানে আমার শাশুড়ি মাকে। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।